আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আহ, সাফের ঘোষণাটা চলে এসছে। সাফ মেন্স চ্যাম্পিয়নশিপ 2026, সেটার আয়োজক হবে বাংলাদেশ। আমরা অনেক আগে থেকে জানতাম যে বাংলাদেশ আয়োজন করবে, তবে সেটা যে কোন মাসে হবে, কবে হবে, সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা ছিল। এবং ওয়ার্ল্ড কাপের মৌসুমটার মধ্যেই হওয়ার কথা ছিল। এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের উইন্ডোটা আছে, বা সিজন শুরু হওয়ার আগে যে উইন্ডোটা আছে, সেই সময়টাতে আসলে সাফের মূলত আয়োজন হওয়ার একটা পরিকল্পনা ছিল, তবে সেটা পিছিয়ে দেওয়া হয়। তারপর শুনছিলাম যে সেপ্টেম্বরে হবে, এবং এখন সাফ থেকে কনফার্ম করা হয়েছে, একদম অফিসিয়াল কনফার্মেশন, সেটা হচ্ছে নভেম্বর মাসের 4 থেকে 17 তারিখ বাংলাদেশ হোস্ট করবে সাফের এই মেন্স চ্যাম্পিয়নশিপ 2026, এবং সিনিয়র দলগুলোর এখানে খেলার কথা। সো ফার সাফের অ্যানাউন্সমেন্টের হিসেবে 7টা দল খেলার কথা, এবং সেখানে সবকটা দলের পার্টিসিপেশনের জোর সম্ভাবনা আছে, সেটাই জানানো হয়েছে। এবং আরও কিছু ইনফরমেশন জানানো হয়েছে, সেটা হচ্ছে যে লোগো রিভিল, এই চ্যাম্পিয়নশিপটার স্পেসিফিক একটা লোগো রিভিল হবে। সেটা বাংলাদেশেই হবে, ঢাকাতেই হবে 25 তারিখে, জুলাই মাসের 25 তারিখে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে শনিবার। সেই প্রোগ্রামে যাওয়ার দাওয়াত বা ইনভিটেশন আমি পেয়েছি, সুতরাং সেখানে যাব ডেফিনেটলি। অনেকের সাথে দেখা হবে, আমরা দেখবো যে আসলে এই টুর্নামেন্টের যে হাইপটা অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। যে টুর্নামেন্ট নভেম্বরে, আমরা জুলাই মাসেই লোগো আনভিলিং হয়ে যাচ্ছে। অগাস্টের 1 তারিখ ভুটানের থিম্পুতে আমরা ড্রটাও দেখব, অর্থাৎ গ্রুপিংটাও হয়ে যাবে সেই অগাস্টের 1 তারিখে। সো খুব জলদি আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে যাব, এবং তারপর আই গেস টিমগুলো প্রস্তুতি নেওয়া শুরু করবে এই চ্যাম্পিয়নশিপটাকে ঘিরে। সো এইটা কিন্তু সাউথ এশিয়ার ফুটবলের সবচেয়ে বিগেস্ট চ্যাম্পিয়নশিপ বলাই যেতে পারে, এবং সেই প্রেস্টিজিয়াস টুর্নামেন্টটা বাংলাদেশ বহু বছর, বহু দিন ধরে আসলে জেতার স্বাদ পায়নি। সো দিন শেষে এই টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, ডেফিনেটলি বাংলাদেশ হোস্ট আছে, সো সেই হিসেবেও আলাদা একটা প্রেশার থাকবে, আলাদা একটা এক্সপেকটেশন থাকবে দর্শক সমর্থকদের কাছ থেকে। এবং নতুন যে হেড কোচ থমাস ডুলি তিনি এসেছেন, তার প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশ কিন্তু ইউরোপে গিয়ে স্যান ম্যারিনোকে তাদের ঘরের মাটিতে হারিয়ে এসেছিল। সো সেটাও একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং সেই অ্যাচিভমেন্টটা নিয়ে বাংলাদেশ এখন কিন্তু এই সাফের প্রস্তুতি নিতে পারে। তার আগে নিশ্চয়ই যে ইন্টারন্যাশনাল ব্রেকগুলো থাকবে, সেপ্টেম্বর যে উইন্ডোটা আছে, সেখানেও নিশ্চয়ই বাংলাদেশ বেশ কিছু ম্যাচের আয়োজন করবে। আমরা শুনছিলাম 4 জাতীয় একটা টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করছে বাফুফে। সো দেখা যাক সেটা আয়োজন করা সম্ভব হয় কিনা, এবং তারপর তো ডেফিনেটলি নভেম্বরে সেই সাফের চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টটা হবে। সো এখন ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশের স্কোয়াডে আমরা আসলে কি ধরনের পরিবর্তন দেখতে পারি, বা বড় সড়ো কোনো পরিবর্তন আমরা দেখবো কিনা, যেখানে অরিজিন কিছু কোয়ালিটি প্লেয়ার্স আরও আমাদের এই স্কোয়াডে যুক্ত হবেন, বা ইলেভেনে আমরা দেখতে পারি, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা। আছে তো অবশ্যই, এবং যার কথা বলতে চাই তিনি হচ্ছেন ফারহান আলী ওয়াহিদ। ইতিমধ্যে আমরা জেনেছিলাম তার পরিবারের কাছ থেকে, তার কাছ থেকে, যে তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য ইচ্ছা পোষণ করেছেন, এবং যেই কাগজপত্রের প্রসিডিওরের কাজগুলো সেগুলো করা শুরু হয়েছে। এবং রিসেন্টলি আমরা শুনলাম যে তার বার্থ সার্টিফিকেটের কাজ শেষ হয়েছে, এবং পাসপোর্টের কাজটাও ভেরি কুইকলি শেষ হয়ে যাবে। এবং এগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে আশা করা যেতে পারে যে সেপ্টেম্বরের যে ইন্টারন্যাশনাল ব্রেক আছে, সেপ্টেম্বরের যে উইন্ডোটা আছে, সেখানে বাংলাদেশ ন্যাশনাল টিমের ম্যাচে তিনি চাইলে ডাক পাওয়ার জন্য এলিজিবিলিটি রাখতে পারবেন। সো প্রসিডিউরগুলো কুইকলি শেষ হওয়াটা জরুরি। জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, তারপর অগস্ট আছে, তারপরে কিন্তু সেপ্টেম্বর। সো হাতে খুব বেশি সময় নেই। বাট ফারহান আলী ওয়াহিদের বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড এবং এনথ্রল, যে তিনি যদি অন্তত এই স্কোয়াডে যুক্ত হতে পারেন, তাহলে হামজা ডেফিনেটলি আছেন, সমিত সোম আছেন, ফাহমিদুল রয়েছেন সেই জায়গাটায়, জায়ান আহমেদ রয়েছেন, এবং তার পাশাপাশি এখন যদি উপরের দিকে ফারহান আলী ওয়াহিদ থাকেন, মূলত তিনি লেফট উইংয়ে খেলতে পারেন, এবং ইনভার্টেড একজন উইঙ্গার। ফুলহামের সেই আন্ডার 21 টিমের হয়ে তিনি প্রিমিয়ার লিগ 2 বা প্রিমিয়ার লিগের নিচের স্তরের যেই কম্পিটিশনটা, সেখানে খেলেছিলেন গত মৌসুমে, এবং দুর্দান্ত করেছেন। আর মজার বিষয় হচ্ছে, আমরা কিন্তু দেখেছি যে তিনি ফুলহামের এই মৌসুমের সিনিয়র টিমের সঙ্গে ট্রেনিং করছেন। বেশ কিছু ফুটেজ আমাদের সামনে এসছে, এবং সেখানে দেখলাম যে ফুলহাম তারা আরবেলোয়াকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর তিনি একাডেমি থেকেও বেশ কিছু প্লেয়ারদেরকে সাথে নিয়েছেন তার এই প্রি সিজন ট্রেনিংয়ের জন্য, এবং সেখানে ফারহান আলী ওয়াহিদকে আমরা দেখতে পেরেছি। এখন তিনি ফুলহামের সিনিয়র মেন্স দলেরই মেইন টিমে থাকবেন কিনা, নেক্সট মৌসুমে তিনি সুযোগ পাবেন কিনা সিনিয়র টিমের স্কোয়াডে, সেটা পরবর্তী বিষয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রসেস, মানে এত সহজে তিনি হয়তো সেখানে সুযোগ পাবেন না। অনেকেই ইতিমধ্যে বলছেন যে ফারহান আলী ওয়াহিদ নাকি এই মৌসুমে প্রিমিয়ার লিগে হয়তো খেলে ফেলবেন ফুলহামের হয়ে, সিনিয়র ডেবিউটা তার হয়ে যেতে পারে। ইটস এ ভেরি টাফ প্রসেস। আপনারা যারা প্রি সিজনের ট্রেনিং দেখে ভাবছেন যে তিনি মেইন স্কোয়াডে যে সুযোগ পেতে পারেন প্রিমিয়ার লিগে, ইটস নট দ্য মোস্ট অ্যাকুরেট নোশন। মানে সাধারণত যেটা হয়, যখন একটা টিম
প্রিমিয়ার লিগের টিম যদি বলি স্পেসিফিক্যালি, তারা যখন প্রি সিজনে যায় সেখানে কিন্তু তারা একাডেমি থেকে বেশ কিছু প্লেয়ারদেরও পিক করে নিয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে তাদের মূল যে প্লেয়াররা আছেন আইদার ইনজুরি নার্স করে ফিরে আসছেন কিংবা কিছু ট্রান্সফার্স করে ট্রান্সফার ইন করানোর কিছু পরিকল্পনা থাকে, এবং সেই সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে এবার যেহেতু বিশ্বকাপের মৌসুম ছিল, ফুলহাম দলের অনেকেই হয়তো বিশ্বকাপ খেলেছেন এবং সেই খেলাটার পর তারা কিন্তু ছুটি কাটাচ্ছেন। সো ছুটি কাটিয়ে তারা যখন আবার স্কোয়াডে জয়েন করবেন সেই সময়টায় তাদেরকেই কনসিডার করা হবে আসলে ওই সিনিয়র টিমের স্কোয়াডের ভেতরে। সো ইন দ্য মিন টাইম যেহেতু প্রিসিজন শুরু হয়ে গেছে এবং প্রিসিজনের কিছু ম্যাচ খেলা হবে, সো সেই জায়গাটাতে আসলে একাডেমি থেকেও বেশ কিছু প্লেয়ারদের পিক করে আনা হয় যাদের মধ্যে একটা পোটেনশিয়াল দেখা যায়, এবং স্পেসিফিক্যালি এই স্কোয়াডটার মধ্যে যেই যেই জায়গায় আসলে প্লেয়ার ল্যাকিং আছে বা যে পজিশনগুলোতে প্লেয়ারদের শর্টেজ রয়েছে সেই পজিশনের কিছু প্লেয়ারদেরকে একাডেমি থেকে পিক করা হয় প্রি সিজনে সিনিয়র টিমের সঙ্গে ট্রেনিং করার জন্য, এবং একটা দুটো প্রি সিজন ম্যাচেও হয়তো তারা স্কোয়াডে থাকতে পারেন, এরকম সম্ভাবনাও থাকে। সো ফারহান আলী ওয়াহিদ তিনি অলরেডি আরবেলোয়ার এই ফুলহাম দলটায় প্রি সিজনে তার সিনিয়র টিম মেম্বারদের সঙ্গে খেলছেন এবং জার্সি নাম্বার 53 তাকে দেওয়া হয়েছে। সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আলটিমেটলি প্রিমিয়ার লিগে তার সিনিয়র ডেবিউটা এই সিজনে হবে কিনা আমরা জানি না, বা পরবর্তীতে তিনি কি আরও এক বছর এই আন্ডার 21 লেভেলে খেলবেন নাকি তাকে আবার লোনে পাঠানো হবে, অনেক কিছু কিন্তু থাকতে পারে বিষয়, বা তার ট্যালেন্টটা যে আছে সেটা বোঝা যায়, কারণ একাডেমির প্রত্যেকটা প্লেয়ারকে তো আর সিনিয়র টিমের সঙ্গে কিন্তু ট্রেনিংয়ে নেওয়া হয় না। সো ডেফিনেটলি ফারহান আলী ওয়াহিদকে একটা পোটেনশিয়াল প্রসপেক্ট হিসেবে চুজ করেছে ফুলহাম, এবং সে কারণেই তারা তাকে তাদের সিনিয়র টিমের প্রি সিজন ট্রেনিংয়ে রেখেছে। সো ওই বিষয়টা না হয় বাদ দিলাম, ফারহান আলী ওয়াহিদের পাসপোর্ট আর সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় আমি আশা করতে চাই যে সেপ্টেম্বর উইন্ডোতেই যেন তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের স্কোয়াডে অংশগ্রহণ করতে পারেন এবং বাংলাদেশের হয়ে তার ডেবিউটা যেন হয়ে যায়, কারণ একেবারে সাফ দিয়ে তার ডেবিউ হওয়াটা চেয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে পারে যে সেপ্টেম্বর উইন্ডোতেই তার ডেবিউটা হয়ে যাক, তিনি দলের প্লেয়ারদের সঙ্গে পরিচিত হন, কোচের সঙ্গে পরিচিত হন, বাংলাদেশের ওভারঅল কন্ডিশনের সঙ্গে তার একটা অ্যাকোয়েন্টেন্স হয়ে যাক, সেটা আমরা চাই। সেটা হলে ডেফিনেটলি বেটার ইন্টিগ্রেশন হবে। এখন ফাহিম ছাড়া কে আছেন, সরি ফারহান আল ওয়াহিদ ছাড়া আর কে আছেন, আর কি অপশনস রয়েছে কিনা, জায়ান হাকিম কি চলে আসতে পারবেন কিনা সাফের জন্য, সেটা একটা প্রশ্নের জায়গা। এবং শেষ একটা জায়গা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। হামজা চৌধুরী তিনি যদি লেস্টারের হয়ে খেলেন কিংবা যে কোনো একটা ইংলিশ টিমের হয়ে তিনি যদি খেলেন, সেই ক্ষেত্রে যে উইন্ডোটাতে আসলে সাফ অনুষ্ঠিত হবে নভেম্বরের 4 থেকে 17, সেই উইন্ডোর ভেতরে পুরোটা সময় কি হামজা চৌধুরী অ্যাভেলেবল থাকবেন কিনা, বা ফারহান আলী ওয়াহিদ যদি সামহাও ফুলহামের সিনিয়র ডেবিউ পেয়ে যান সেই ক্ষেত্রে তিনিও কি অ্যাভেলেবল থাকবেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যায়। যারা বাইরে খেলছেন স্পেসিফিক্যালি বাইরের ক্লাবগুলোতে যারা পার্টিসিপেট করছেন বা ইউরোপিয়ান ক্লাবগুলোতে বা আমেরিকার ক্লাবগুলোতে যারা পার্টিসিপেট করছেন তারা কি আসলে অ্যাভেলেবল থাকতে পারবেন কিনা পুরোটা সময়, কারণ ইন্টারন্যাশনাল উইন্ডোটা যতদূর আমি জানি যে নভেম্বরের 9 থেকে 17। সো আলটিমেটলি ওই যে 4 তারিখ থেকে 9 তারিখ এই 5 দিনের ভেতরে যদি বাংলাদেশ এক বা একাধিক ম্যাচ খেলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তারা হামজা চৌধুরীকে কিংবা ফারহান আলী ওয়াহিদকে কিংবা সমিত সোমকেও না পেতে পারে। তো এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়ে যায়। সো ওটা একটা শঙ্কার জায়গা, ওই শঙ্কাটা নিশ্চয়ই মাথায় রেখেই থমাস টুলি তার ট্রুপসদেরকে প্রিপেয়ার করবেন, এবং আশা করা যায় যে বাংলাদেশ এবার ঘরের মাটিতে অন্তত সাফে ফেভারিটস হিসেবে নামবে এবং ভালো একটা পারফরমেন্স দেবে। আমরা কিন্তু র্যাঙ্কিংয়ে 160 বা তারও আগে চলে আসতে চাই, এবং সাফের এই টুর্নামেন্টটা আমি যেটা দেখছিলাম বাংলাদেশ যদি জিততে পারে এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস জিততে পারে সেই ক্ষেত্রে র্যাঙ্কিংটা কিন্তু র্যাঙ্কিং পয়েন্টস 40 অ্যাড করার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম, এবং সেখান থেকে বাংলাদেশ 150 পর্যন্ত চলে আসতে পারে, যে যারা এখন আমরা সাপোজ 180-র দিকে আছি 30 ধাপ উপরে ওঠার কিন্তু একটা সম্ভাবনা থাকে। সো এই টুর্নামেন্টটাকে আমার মনে হয় আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত, এবং যেহেতু সাফের আয়োজক বাংলাদেশ আশা করব যে বাংলাদেশের পারফরমেন্সটা আমরা ভালো মতন দেখবো। আপনারা এখন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে ফারহান আলী ওয়াহিদের ইনক্লুশনটা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড, হামজা চৌধুরীকে নিয়ে কতটুকু এক্সাইটেড, বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখেন এবারের সাফ চ্যাম্পিয়নশিপে। ভালো থাকবেন সবাই, থাকবেন অলস্পোর্ট এবিপির সঙ্গে।